হ্যালো এভরিওয়ান। আজ আমরা কথা বলবো সিকেল সেল ডিজিজ নিয়ে। তো মূলত সিকেল সেল ডিজিজ কেন আরবিসি এর সিকলিং করে, আবার ডিহাইড্রেশন, হাইপক্সিয়া বা স্ট্রেসের কারণে কেন এটা বেড়ে যায়, কেন মেইন ট্রিটমেন্ট হচ্ছে হাইড্রক্সি ইউরিয়া, কেন হাইড্রক্সি ইউরিয়া দেয়া হয় এবং এটা কিভাবে কাজ করে। তো সেই জিনিসগুলো নিয়ে আজকে আমরা পড়াশোনা করব। বাট তার আগে আমি আমার পরিচয় দিয়ে নিই, যারা আমার সম্পর্কে এখনো জানেন না। আমি শান্তা আফরিন। আমি এখন ইউএসএ তে রেসিডেন্সি করছি, আমি রেসিডেন্ট ফিজিশিয়ান হিসেবে কাজ করছি। এর পাশাপাশি আমার আরেকটা পরিচয় আছে, সেটা হচ্ছে আমি ফাউন্ডার, ডিরেক্টর এবং হচ্ছে মেন্টর পার্সেট অফ ইউএসএমএলএ। তো আমরা রিসেন্টলি আমাদের পার্সেট অফ ইউএসএমএলএ ব্যাচে বায়োকেমিস্ট্রি শুরু করেছি এবং আমি সবসময়ের জন্য মনে করি যে বায়োকেমিস্ট্রি খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে অনেক ডিজিজ বোঝার জন্য বায়োকেমিস্ট্রির কোনো বিকল্প নেই। তো আজকে আমরা কথা বলবো সেটা নিয়ে। চলেন আর দেরি না করে আমরা শিখে নেই যে সিকেল সেল ডিজিজ কেন হচ্ছে, কিভাবে হচ্ছে এবং সেখানে আমাদের বায়োকেমিস্ট্রির রোলটা কি। কেন আমাদের প্রতিটা টপিক খুব ভালো করে জানা থাকলে আমাদের জন্য সুবিধা হবে, এবং যে কোনো ডিজিজ, যে কোনো ট্রিটমেন্ট দেওয়ার সময় আমরা কনফিডেন্টলি সেটা ডিল করতে পারবো। তো সিকেল সেল ডিজিজটা আসলে কি? আহ, প্রথম কথা হচ্ছে যে সিকেল সেল ডিজিজটা হচ্ছে, যদি আপনারা এখানে খুব ভালো করে একটু খেয়াল করেন, এই ছবিটা হচ্ছে ফার্স্ট এইড থেকে নেয়া। তো আমাদের যে ডিএনএ, এই ডিএনএ যেই মানে ডিএনএটা যখন আমাদের তৈরি হয়, এই ডিএনএর ভেতরে আমাদের নাইট্রোজেন বেস থাকে, আমাদের সুগার থাকে, আমাদের রাইবোজ সুগার থাকে, ফসফেট থাকে। এবং এই যে বেস গুলো তৈরি হয়, তো তিনটা বেস মিলে একটা কোডন তৈরি হয় এবং এক একটা কোডন এক একটা অ্যামাইনো অ্যাসিডকে রিপ্রেজেন্ট করে। এখন এর মধ্যে যদি কোনো কারণে মিউটেশন হয়ে যায়, যেমন এটাকে আমরা বলি মিসসেন্স মিউটেশন। তো আমরা জানি যে আমাদের পিউরিন হচ্ছে অ্যাডেনিন গুয়ানিন, এবং আমাদের পাইরিমিডিন হচ্ছে সাইটোসিল, ইউরোসিল এবং থায়ামিন। তো এখন কথা হচ্ছে, যেমন এই জায়গাটাতে যদি আমরা দেখি, খুব ভালো করে যদি খেয়াল করি, আমার পয়েন্টারের দিকে যদি তাকান, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 5 প্রাইম থেকে 3 প্রাইম সিকোয়েন্স, এবং আমাদের গুয়ানিন, অ্যাডেনিন, গুয়ানিন, এইটা আমাদের মেইন অরিজিনাল সিকোয়েন্স, যেটা আমাদের গ্লুটামিক অ্যাসিড তৈরি করে। এবং যদি কোনো কারণে এই অ্যাডেনিনটা চেঞ্জ হয়ে যায় থায়ামিনে, সেটাকে আমরা বলছি মিসসেন্স মিউটেশন। বিকজ অ্যাডেনিনের জায়গায় যদি থায়ামিন চলে আসে, তখন আমাদের এমআরএনএ যে কোডনটা তৈরি করবে, সেটা তখন আমাদের থায়ামিনের জায়গায় চলে আসবে ইউরাসিল, এবং আলটিমেটলি যেটা আমাদের ডিএজি, যে গ্লুটামিক অ্যাসিডটা তৈরি করতো, তার পরিবর্তে ডিইউজি আমাদের ভ্যালিন তৈরি করবে। তো এটাকে বলা হয় মিসসেন্স মিউটেশন। তো মিসসেন্স মিউটেশন নিয়ে আমাদের বায়োকেমিস্ট্রি ক্লাসে আমরা খুবই বিস্তারিত আলোচনা করেছি। এখন আমাদের সুবিধার্থে, আমাদের ক্লাসের সুবিধার্থে বা পড়াটা ভালো করে বোঝার সুবিধার্থে, এখন আমাকে খুব ছোট করে জিনিসটা বুঝিয়ে বলতে হলো। তো এটা আমাদের মিসসেন্স মিউটেশন। মিসসেন্স মিউটেশন তার মানে এক কথায় যদি আমি বলি, তাহলে আমার যে অরিজিনাল যে কোডনের যে সিকোয়েন্স থাকবে, সেটা যদি সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে নতুন কোনো একটা বেস বসে নতুন কোডন তৈরি করে, যার ফলে আমাদের তখন প্রোটিনটা চেঞ্জ হয়ে যাবে। তো এটাকে আমরা বলছি, যেমন গ্লুটামিক অ্যাসিড থেকে আমাদের ভ্যালিন তৈরি হচ্ছে। এবং এইখানে আসলে কোথায় এই চেঞ্জটা হয়, মিউটেশনটা হয়, এটা মিউটেশনটা হয় বিটা গ্লোবিন জিনের মধ্যে। এবং এই বিটা গ্লোবিন চেইনের যে 6th পজিশন, সেখানে এই অ্যামাইনো অ্যাসিড গ্লুটামিক অ্যাসিড থেকে ভ্যালিন হয়ে যায়। এখন কথা যে কেন হচ্ছে, যেটা আমি বলেছি যে কোডনের ভেতরে যে বেস থাকে, সে বেজের চেঞ্জ হয়। এখন যদি গ্লুটামিক অ্যাসিড থেকে যদি ভ্যালিন হয়ে যায়, তাহলে কি ধরনের প্রবলেম হতে পারে? সেটা যে গ্লুটামিক অ্যাসিড সাধারণত নর্মাল চার্জ, এবং সেটা ওয়াটার ওয়াটার লাভিং বা হাইড্রোফিলিক। এখন ভ্যালিন যখন চেঞ্জ হচ্ছে, তখন কি হয়? ভ্যালিন একটা নিউট্রাল চার্জ, এবং সে হাইড্রোফোবিক। সো হাইড্রোফোবিক হওয়ার ফলে তখন কি হবে? এরা স্টিকি হয়ে যাবে, একটা স্টিকি প্যাচ তৈরি করবে। যার ফলে এই যে স্টিকি হয়ে যাওয়ার কারণে হিমোগ্লোবিন হিমোগ্লোবিনের যে ইন্টারাকশন হয়, স্পেশালি যখন স্ট্রেসফুল সিচুয়েশন, ডিঅক্সিজেনেশন, হাইপক্সিয়া, ডিহাইড্রেশন, যে জিনিসগুলো আমরা এক্সপ্লেইন করব পরবর্তীতে,
তখন দেখা যায় একটা হিমোগ্লোবিনের সাথে ইন্টারাকশন করে একটা আরবিসির শেপ চেঞ্জ হয়ে যায়, আরবিসি গুলো রিজিড হয়ে যায় এবং সিকলিং ডেভেলপ করে। তো এখন কথা হচ্ছে, এই যে যে কথাটা বলছিলাম, তো ডিঅক্সিজেনেটেড স্টেট বা হাইপক্সিয়া বা ডিহাইড্রেশন যখন হয়, বা স্ট্রেস ইনফেকশন, বা যখন যদি কারোর অ্যাসিডোসিস হয়, পিএইচ যখন কমে যায়, তখন আসলে কি হয়? তখন এই হিমোগ্লোবিন এস, যে সিকেল সেলের জন্য যেটা আমাদের গ্লুটামিক অ্যাসিড থেকে চেঞ্জ হয়ে ভ্যালিন হলো, তখন এই হিমোগ্লোবিন এস মলিকিউল গুলো, আমরা আমরা আগেই দেখেছি যে ভ্যালিন হচ্ছে হাইড্রোফোবিক, এবং এরা কি করবে, এক একটা করে হিমোগ্লোবিনের সাথে আরেকটা হিমোগ্লোবিনকে স্টিক করে ফেলবে, এবং যার ফলে তখন এখানে পলিমারাইজেশন হবে আরবিসির। এবং এই একটা কারণে আমাদের তখন আরবিসি গুলোর সিকলিং তৈরি হয়, যেটা মোর প্রোন টু ডিঅক্সিজেনেটেড স্টেট বা ডিহাইড্রেশন। যখন ডিহাইড্রেশন হয় তখন কি হয়, আরবিসির ভেতরে ওয়াটার কন্টেন্টটা কমে যায়, এবং এই যে ওয়াটার কন্টেন্টটা কমে যাচ্ছে, তখন হিমোগ্লোবিনের যে কনসেন্ট্রেশন, আরবিসির ভেতরে থাকা হিমোগ্লোবিনের যে কনসেন্ট্রেশন, তার পরিমাণটা বেড়ে যায়, এবং আরো বেশি পরিমাণে হিমোগ্লোবিন মলিকিউল গুলো কাছাকাছি চলে আসে, আরো বেশি পরিমাণে সিকলিং হয়। এবং সেম একই রকম মেকানিজম বাকি সবগুলোতে, যখন স্ট্রেসফুল সিচুয়েশনে বা ইনফেকশন থাকে একটা সিকল সেল ডিজিজের পেশেন্টের, তখন এই পলিমারাইজেশন গুলো বেড়ে যায়। এবার এই যে সিকলিং গুলো হয় যেটা বলছিলাম, তখন আরবিসি গুলো রিজিড হয়ে যায়, এবং আরবিসি গুলোর যে শেপ সেটা হচ্ছে সিকলিং টাইপের শেপ হয়ে যায়, সে কনকেভ যে স্ট্রাকচার সেটা সে লস করে, এবং আলটিমেটলি সেই সিকলিং গুলো এক একটা ভেসেলের ভেতরে যে তখন হচ্ছে অবস্ট্রাকশন করে দেয়, এবং তখন যদি হচ্ছে সেটা আমাদের চেস্টের ভেসেলে যে হচ্ছে অবস্ট্রাকশন করে, তখন সেখানে আমরা জানি যে পেইন ক্রাইসিস ডেভেলপ করে। আমাদের স্প্লিনের ভেসেলে যে যদি হচ্ছে এটা অবস্ট্রাকশন করে, তখন অ্যাসপ্লেনিয়া হতে পারে বা অটোস্প্লেনিকটমি হয়ে যায়। অনেক সময় হচ্ছে এই আরবিসি গুলো ভেসেলের ভেতর থেকে যাওয়ার সময় ভেঙে যায়, তখন হিমোলাইসিস হয়, তখন অ্যানিমিয়া ডেভেলপ করে। এখন কথা হচ্ছে, এই যে সিকেল সেল ডিজিজের ম্যানেজমেন্টের একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে হাইড্রক্সি ইউরিয়া। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হাইড্রক্সি ইউরিয়াটা একেবারে কর্নার স্টোন অফ দ্য ট্রিটমেন্ট, মানে একদম শুরুতে আমাদের হাইড্রক্সি ইউরিয়াটা দিতে হয় যদি পেশেন্টের সিমটমস থাকে। তো এখন কথা হচ্ছে যে হাইড্রক্সি ইউরিয়া কেন কাজ করে। আমরা সবাই মোটা দাগে জানি যে হাইড্রক্সি ইউরিয়া হচ্ছে আমাদের হিমোগ্লোবিন এফ কে বাড়ায়, ফিটাল হিমোগ্লোবিনকে বাড়ায়, এবং যার ফলে আমাদের আরবিসি সিকলিংটাকে কমে। কিন্তু কথা হলো যে এই হিমোগ্লোবিন এফ কিভাবে বাড়ায় হাইড্রোক্সি ইউরিয়া, এবং কেন হচ্ছে হাইড্রোক্সি ইউরিয়া একটা কর্নারস্টোন অফ দ্য ট্রিটমেন্ট? শুধুই কি হিমোগ্লোবিন এফ বাড়িয়ে হাইড্রোক্সি ইউরিয়া কাজ করে? আর কিভাবে হচ্ছে সেই হিমোগ্লোবিন এফ কে স্টিমুলেট করতে পারে, এবং আর কিভাবে সে হচ্ছে আমাদের ইনফ্লামেশন গুলোকে প্রোটেক্ট করতে পারে যাদের সিকল সেল ডিজিজ আছে সেই ক্ষেত্রে? তো সেই জিনিসগুলো হচ্ছে এখন আমরা জানবো। তো এটা জানার জন্য আমাদের বায়োকেমিস্ট্রি জানাটা হচ্ছে মাস্ট। যেমন আপনি যদি পয়েন্ট মিউটেশন না বোঝেন, বা আপনি যদি হচ্ছে মিসসেন্স মিউটেশন না বোঝেন, বা আপনি যদি হচ্ছে ডিএনএ এর মিথাইলেশন জিনিসটা না জানেন, তাহলে আপনার কাছে এই পুরোটা পড়া, পুরোটা সিকেল সেল টপিক কিন্তু ক্লিয়ার হবে না। এবং এটার জন্যই আসলে হচ্ছে মানে আমি যখন হচ্ছে ক্লাস নেই আমার পার্সেট অফ ইউএসএমএল ব্যাচে, তখন আমি সব সময়ের জন্য এমফেসিস দেই প্রতিটা শব্দের উপরে, যে এটার মানেটা কি, কেন আমরা এটা করছি, এটা হলে কি হবে। তো চলেন আজকে আমরা যতটুকু পারা যায় আমরা কিছুটা ডিসকাস করব। হয়তো বা অনেক গভীরে অনেক ডিপলি ডিসকাশন করাটা পসিবল না, তাহলে দেখা যাবে যে একটা ভিডিও আসলে 2 ঘন্টা লেগে যাচ্ছে, যেটা আসলে আমার মেইন উদ্দেশ্য না। আমার মেইন উদ্দেশ্য হচ্ছে যে মোটামুটি আপনারা যেন খুব সহজ ভাবে সিকেল সেল ডিজিজটা বুঝতে পারেন, আমাদের সামান্য হলেও বায়োকেমিস্ট্রির যেই আউটলাইন গুলো সেটা আপনারা হচ্ছে ধরতে পারেন। এটা খুব জরুরি, কারণ আদারওয়াইজ আপনি যখন হচ্ছে কোনো পেশেন্টকে ট্রিটমেন্ট করতে যাবেন, তখন দেখা যাবে যে আমরা হচ্ছে ব্লাইন্ডলি ট্রিটমেন্টটা করছি, এবং অনেক সময় আমরা বুঝতে পারবো না যে আসলে কখন আমাদের কোনটা করতে হবে, কেন করতে হবে। তো এই যে আমি চার্টটা নিয়েছি, এই চার্টটা হচ্ছে আপ টু ডেটের, এবং আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো হচ্ছে আপ টু ডেট, যেটা হচ্ছে একটা ইউনিভার্সাল গাইডলাইন। এবং এই আপ টু ডেট মানে এই আপ টু ডেটের উপরে হচ্ছে আমরা মোটামুটি আপ টু ডেটকেই ডিপেন্ড করে হচ্ছে ইউএসএ তে সব ট্রিটমেন্ট গুলো করা হয়। এখন কথা হচ্ছে, আপনি যদি এই বায়োকেমিস্ট্রি গুলো খুব ভালোভাবে না জানেন, তখন আপ টু ডেট যখন আপনাকে এক্সপ্লেইন করবে প্রতিটা জিনিস, তখন দেখা যাবে যে আপনি সেই জিনিসগুলো বুঝতে পারবেন না, এবং আপনার কাছে অনেক বাস্ট মনে হবে। তো চলেন আমরা হচ্ছে পরবর্তীতে হাইড্রোক্সি ইউরিয়া কিভাবে কাজ করে, যেটা বলেছিলাম যে হাইড্রোক্সি ইউরিয়া আমাদের ফিটাল হিমোগ্লোবিন কে বাড়ায়,
আমাদের সিকলিং এপিসোডস বা ব্রেইন ক্রাইসিস বা ভেসো অক্লুশনকে কমায়। এখন কথা হচ্ছে এটা কিভাবে করে। প্রথম কথা হচ্ছে যেটা স্ট্রেস ইরাইথ্রোপয়েসিসকে চালু করে দেয়। এখন স্ট্রেস ইরাইথ্রোপয়েসিসটা কি? স্ট্রেস ইরাইথ্রোপয়েসিসটা যদি বুঝতে হয় তাহলে আমাদের চলে যেতে হবে হচ্ছে এই জায়গাটাতে। এটা আমার ফার্স্ট এইড থেকে নেয়া, আপনারা যদি খুব ভালো করে খেয়াল করেন, এই যে আমি বলেছিলাম যে আমাদের আম, যে বেস নাইট্রোজেনাস বেস, এই বেজের মধ্যে একটা পার্ট হচ্ছে পিউরিন এবং আরেকটা পার্ট হচ্ছে পাইরিমিডিন। এই পাইরিমিডিনের মধ্যে কি কি আছে আমরা বলেছি যে অ্যাডেনিন গুয়ানিন, এই দুটো হলো আমাদের পিউরিন এবং বাকিগুলো হচ্ছে আমাদের পাইরিমিডিন, এবং এই পাইরিমিডিনে আমাদের হচ্ছে থাইমিডিন তৈরি হবে। এই যে থাইমিডিন তৈরি হবে, এই থাইমিডিন আমি পুরোটুকুতে যাব না, এই থাইমিডিন তৈরি হওয়ার প্রসেসে একটা জায়গায় আমাদের রাইবো নিউক্লিওটাইড যে রিডাকটেস, এই রাইবো নিউক্লিওটাইড রিডাকটেস এনজাইমকে ইনহিবিট করে হাইড্রক্সিউরিয়া। এখন কথা হচ্ছে রাইবো নিউক্লিওটাইড রিডাকটেসকে যদি হাইড্রক্সিউরিয়া ইনহিবিট করেই থাকে, তাহলে সেটা কিভাবে হচ্ছে হিমোগ্লোবিন এফ তৈরি করছে, ফিটাল হিমোগ্লোবিন কিভাবে তৈরি হচ্ছে? এই জিনিসটারই হচ্ছে এখন আমরা আনসার দিব। কথা হচ্ছে যে আমাদের এই যে ফিটাল হিমোগ্লোবিন, যখন আপনি পাইরিমিডিনকে অফ করে দিচ্ছেন, তাহলে পক্ষান্তরে আপনি কিন্তু ডিএনএ সিনথেসিসকে ইনহিবিট করছেন। যখন আপনি ডিএনএ সিনথেসিসকে ইনহিবিট করবেন, কারণ হচ্ছে আপনার বেস তৈরি হচ্ছে না, বেস যদি তৈরি না হয় তাহলে আপনার হচ্ছে ডিএনএর একটা মেজর কম্পোনেন্ট তৈরি হচ্ছে না। আপনি ডিএনএ সিনথেসিসকে যখন ইনহিবিট করছেন, তাহলে আমাদের যে লেবাইল সেলগুলো যেগুলো হচ্ছে বারবার করে সেল সাইকেলের ভেতরে যায়, তো সেইখানে আপনি কি করছেন, আমাদের তার একটা এক্সাম্পল হচ্ছে যেমন ইন্টেস্টাইন বা বোন ম্যারো। তো বোন ম্যারোর ভেতরে আপনি ডিএনএ সিনথেসিস করতে দিচ্ছেন না, তাহলে এটাকে বলা যায় বোন ম্যারো সাপ্রেশন। এই যে বোন ম্যারো সাপ্রেশন হচ্ছে, তখন কি হবে? তখন হচ্ছে বডি একটা সাইটোটক্সিক স্ট্রেসের মধ্যে পড়বে, তখন বডি আরো বেশি বেশি করে আমাদের সেল তৈরি করতে যাবে। তো যখন একটা স্ট্রেস রেসপন্স হবে এবং তখন যেই অ্যাক্টিভেশনটা হবে, সেই অ্যাক্টিভেশনটা হবে হচ্ছে স্ট্রেস ইরাইথ্রয়েড প্রোজেনিটরস। তো ইরাইথ্রয়েড প্রোজেনিটরস মানেটা কি? মানে আমাদের যে ইরাইথ্রয়েড সেলগুলো তৈরি হয়েছিল, সেই সেলগুলোর ইনিশিয়াল কন্ডিশন। তো আমরা জানি যে আমাদের যখন আমরা হচ্ছে আহ, আহ, মায়ের পেটে ছিলাম, তখন সেই অবস্থায় গর্ভাবস্থায় আমাদের বডিতে ছিল হিমোগ্লোবিন এফ। তো এই যে ইরাইথ্রয়েড, এই ইরাইথ্রয়েডের প্রোজেনিটর হচ্ছে হিমোগ্লোবিন এফ। তো এই হিমোগ্লোবিন এফ কে তৈরি করার জন্য আমাদের লাগবে হচ্ছে গামা গ্লোবিনকে এক্সপ্রেস করা। এখন এই যে গামা গ্লোবিনকে আপনি এক্সপ্রেস করতে চান, যেখানে আপনার হিমোগ্লোবিন এ থেকে হিমোগ্লোবিন এফ এ শিফট হবে বা এস থেকে হিমোগ্লোবিন এফ এ শিফট হবে, সেই জায়গাটা কিভাবে কাজ করে? তো কথা হচ্ছে যে গামা গ্লোবিনটা আপনি যদি চিন্তা করে দেখেন যে 6 মাস পর থেকে, বাচ্চা জন্ম হওয়ার 6 মাস পর থেকে কিন্তু তার বডিতে আর হিমোগ্লোবিন এফ থাকে না। কেন থাকে না? কারণ এই গামা গ্লোবিন জিনটা সাইলেন্ট হয়ে যায়। এই গামা গ্লোবিন জিনটা সাইলেন্ট হয়ে যাওয়া মানে কি, কিভাবে সাইলেন্ট হয়? এখানেই আসবে হচ্ছে ডিএনএ মিথাইলেশনের ব্যাপারটা। এখন ডিএনএ মিথাইলেশন কি, আমি হচ্ছে খুব শর্ট করে বলে দিচ্ছি। ডিএনএ মিথাইলেশনটা হচ্ছে, যদি ডিএনএ মিথাইলেটেড অবস্থায় থাকে তাহলে আমাদের ট্রান্সক্রিপশন হবে না। ট্রান্সক্রিপশন হবে না মানেটা কি? মানে এই যে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি করা, এমআরএনএ থেকে প্রোটিন তৈরি করা, সেই জিনিসটা হবে না। আর প্রোটিন তৈরি যদি না হয় তাহলে অ্যামাইনো অ্যাসিড তৈরি হবে না। মানে প্রোটিনের এককই তো অ্যামাইনো অ্যাসিড, তাই না? অ্যামাইনো অ্যাসিড মিলেই তো প্রোটিন তৈরি হচ্ছে। তো সেই অ্যামাইনো অ্যাসিড গুলো যদি তৈরি না হয়, তখন আসলে তারা সেল সাইকেলে যেতে পারবে না। এই গামা গ্লোবিনটাকে সাইলেন্ট করে রাখা হয় যেন সে ট্রান্সক্রিপশনে আর যেতে না পারে। এই সাইলেন্সের প্রসেসটাকে বলা হয় ডিএনএ মিথাইলেশন। ডিএনএ মিথাইলেশন নিয়ে আমি আমার বায়োকেমিস্ট্রি লেকচার ওয়ানে অনেক বেশি ডিসকাস করেছি, আলোচনা করেছি। আমি এখানে জাস্ট ছোট করে একটু বললাম। আপনারা হয়তো অনেকেই ডিএনএ মিথাইলেশন সম্পর্কে জানেন। তো ডিএনএ মিথাইলেশন বোঝাটা জরুরি। যদি কোনো একটা এক্সপ্রেশন আপনি কমাতে চান, সে এক্সাম্পল যেমন গামা গ্লোবিনের এক্সপ্রেশনটা হচ্ছে আমার জন্মের পরে 6 মাস পর থেকে আর থাকবে না, এটা খুব জরুরি ডিএনএ মিথাইলেশনটা বোঝা। তো এখানে আমাদের কি হবে, এখানে আমাদের হচ্ছে এই গামা গ্লোবিনের যে এক্সপ্রেশনটা বন্ধ হয়ে গিয়েছিল, সেই গামা গ্লোবিনের এক্সপ্রেশনটাকে চালু করে দেওয়া হবে। কিভাবে চালু করা হবে? তো কথা হচ্ছে যে এখানে এই ডিএনএ মিথাইলেশনটাকে বন্ধ করে দেয় হচ্ছে হাইড্রক্সিউরিয়া। কিভাবে বন্ধ করে? ডিএনএ মিথাইলেশনটা কোথায় হয়? জিনের যে প্রোমোটার রিজিয়ন থাকে সেখানে সেখানে হচ্ছে এটা বন্ধ হয়। এখন আমি যে কথাগুলো বলছি, আপনাদের জন্য এটা বোঝাটা একটু ডিফিকাল্ট, বিকজ আমাদের আসলে বায়োকেমিস্ট্রির নলেজটা ওইভাবে আপডেটেড না। এবং
আপনি যে কোনো ধরনের বাইরের দেশের পড়াশোনা যদি করতে চান, এই আপডেটেড নলেজটা অনেক বেশি জরুরি। বিকজ এই ছোট ছোট শব্দগুলো, ছোট ছোট টপিকস গুলো না বোঝার কারণেই আপনার কাছে মানে পুরো বড়ভাবে আপনার কাছে ছবিটা, পিকচারটা ক্লিয়ার হবে না। এবং যদি আপনার কাছে এই পিকচারটা ক্লিয়ার না হয়, তখন আপনি দেখবেন যে আপনার ওই জায়গায় একটা গ্যাপ রয়ে গেছে, যেটাকে আমরা বলি আসলে বেসিক। তো এই বেসিক গ্যাপ থাকার একটা বড় রিজন হচ্ছে এই ছোট ছোট জিনিসগুলোকে না বোঝা, যেটা আমাদের মেডিকেল স্কুলে একটা অনেক বড় আমাদের গ্যাপ রয়ে যায়, যেটা আসলে আমরা মেডিকেল স্কুলে কভার করে আসতে পারিনি, যার ফলে হচ্ছে আমাদের তখন দেখা যায় যে আমরা অনেক কিছু তখন যখন পোস্ট গ্রাজুয়েশনের জন্য পড়াশোনা করি, তখন আমরা বুঝতে পারি না। তো এই ক্ষেত্রে আমি হচ্ছে ডিএনএ মিথাইলেশন নিয়ে বললাম আপনাদের, হচ্ছে ডিএনএ মিথাইলেশন নিয়ে আপনারা পড়াশোনা করে নিতে পারেন। এই ছোট ছোট জিনিসগুলো অনেক জরুরি দরকার। এগুলোই আসলে বেসিক। এগুলো যখন জানা থাকবে, আপনি বড়ভাবে পিকচার গুলো দেখতে পারবেন। তো এই ডিএনএ মিথাইলেশনটা থাকে হচ্ছে, ডিএনএ মিথাইলেশনটা হয় হচ্ছে জিনের প্রমোটর রিজিয়নে। সেই জায়গায় যে হাইড্রক্সি ইউরিয়া এই ডিএনএ মিথাইলেশন গুলোকে বন্ধ করে দেয়। এবং যখনই এই ডিএনএ মিথাইলেশনটা কমে যাবে, তখনই হচ্ছে ক্রোমাটিন গুলো ওপেন হয়ে যায়। এই ক্রোমাটিনের মধ্যে আবার দুইটা পার্ট আছে, একটা হেটারোক্রোমাটিন, একটা ইউক্রোমাটিন। ইউক্রোমাটিন যদি হতে হয়, তাহলে ইউক্রোমাটিনের মধ্যে আমার ডিএনএ মিথাইলেশন কম থাকতে হবে। আর ইউক্রোমাটিন ট্রান্সক্রিপশনালি অ্যাক্টিভ। তো ওই যে যে কথাটা বলছিলাম, ট্রান্সক্রিপশনালি অ্যাক্টিভ মানেটা কি? ট্রান্সক্রিপশনালি অ্যাক্টিভ মানে হচ্ছে যে সে বেশি করে এমআরএনএ তৈরি করবে, বেশি করে অ্যামাইনো অ্যাসিড বা প্রোটিনটা তৈরি করতে পারবে, বেশি করে সেল সাইকেলে যাবে, সেল ডিভিশন হবে। তো এইভাবে সে হচ্ছে গামা গ্লোবিন জিনটা রিঅ্যাক্টিভেট করে থাকে। তো এরপরে চলেন, আরেকটা জিনিস হচ্ছে সে নাইট্রিক অক্সাইড পাথওয়েকে স্ট্যাবলিশ করে। নাইট্রিক অক্সাইড পাথওয়েটা কিভাবে স্ট্যাবলিশ করে? দেখেন, এটা দেখে আপনাদের কাছে মনে হচ্ছে যে কি ভয়ঙ্কর একটা ছবি, বাট এটা আসলে এত বারবার করে আমি আমার ক্লাসগুলোতে হচ্ছে বুঝিয়ে বলি, যার ফলে হচ্ছে দেখা যায় যে এইটা সম্পর্কে একটা প্রপার আইডিয়া আছে আমার সবগুলো মেনটে। আমি জাস্ট এখানে যেহেতু আমাদের সময় স্বল্প, আমি জাস্ট এখানে এই জায়গাটাতে আপনাদের বোঝাবো যে এখানে সাইক্লিক জিএমপিটাকে যে দেখতে পাচ্ছেন, এই নাইট্রিক অক্সাইডের কাজ হচ্ছে সাইক্লিক জিএমপি কে স্টিমুলেট করে দেওয়া। সে সাইক্লিক জিএমপি কে স্টিমুলেট করে দেবে, এবং সাইক্লিক জিএমপি কে যদি স্টিমুলেট করা হয়, তাহলে কি হবে? তাহলে হচ্ছে এই গামা গ্লোবিনের ট্রান্সক্রিপশন ফ্যাক্টরটা অ্যাক্টিভেট হবে। তো ট্রান্সক্রিপশন মানে কি? আবার যেটা বলেছিলাম, ডিএনএ থেকে এমআরএনএ, এবং ট্রান্সলেশন হচ্ছে এমআরএনএ থেকে যে এমাইনো অ্যাসিড তৈরি করার যে প্রসেসটা, তার মানে আপনি হচ্ছে অ্যাক্টিভেট করে দিচ্ছেন এই গামা গ্লোবিন জিনকে। তো এটা গেল আমাদের হচ্ছে নাইট্রিক অক্সাইড পাথওয়ে। এরপরে যেটা বলছিলাম যে এইভাবে তো সে হাইড্রোক্সি ইউরিয়া হিমোগ্লোবিন এফ কে বাড়ালো। আর কি করে? হাইড্রোক্সি ইউরিয়া ডাব্লিউবিসি রিডাকশন করে দেয়। কিভাবে ডাব্লিউবিসি রিডাকশন করে? ওই যে বললাম, ডিএনএ সিনথেসিসটাকে হচ্ছে সে কমায়। কিভাবে ডিএনএ সিনথেসিস কমায়? পাইরিমিডিন তৈরি করার জন্য যে বেসটা তৈরি করতে হয়, তাকে সে কমায়। এই পাইরিমিডিনের বেসটা তো কোন জায়গাটাতে সে হচ্ছে কমায়? সে এনজাইমটাকে ইনহিবিট করে, রাইবোনিউক্লিওটাইড রিডাকটেজকে এনজাইম, যেটা আমাদেরকে হেল্প করে ইউরিডিন ডাইফসফেট থেকে ইউরিডিন মনোফসফেট, এবং ফাইনালি ডিঅক্সিথাইমিডিন মনোফসফেট তৈরি করার জন্য। সেই জায়গাটাকে সে ইনহিবিট করে দিচ্ছে, যার ফলে পাইরিমিডিনের একটা বেস যেটা থাইমিডিন, সেটা হচ্ছে তৈরি হবে না। এবং সেটা যদি তৈরি না হয়, তাহলে আমাদের ডিএনএ সিনথেসিস কম হবে, এবং সেটা মেইনলি বোন ম্যারোর ভেতরে সিনথেসিসটাকে সে কমাবে, ডাব্লিউবিসি এর রিডাকশনটা হবে। এখন কথা হচ্ছে, ডাব্লিউবিসি রিডাকশন হলে আমাদের জন্য লাভ হচ্ছে নাকি আমাদের জন্য ক্ষতি হচ্ছে? তো সেটা হচ্ছে যে ডাব্লিউবিসি রিডাকশনটা কিভাবে হেল্প করে, এটা ইনফ্লামেশন কমায় যাদের সিকল সেল ডিজিজ আছে তাদের বডিতে। যেহেতু এটা ইনফ্লামেশন কমায়, তাহলে কি হয়? সেটা এই ডাব্লিউবিসির মধ্যে একটা কম্পোনেন্ট হচ্ছে নিউট্রোফিল, যেটা ভেসেলের গায়ে, যে ভেসেলের ভেতরে যে এন্ডোথেলিয়াম থাকে, এই এন্ডোথেলিয়াম গুলোকে স্টিকি করে দেয়। এই যে এন্ডোথেলিয়াম গুলোকে হচ্ছে স্টিকি করে দেয় নিউট্রোফিল, সাইটোকাইন, সাইটোকাইন্স এর মধ্যে টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা বা ইন্টারলিউকিন 1, এরা হচ্ছে যেই ভেসেল গুলোকে, এন্ডোথেলিয়াম গুলোকে স্টিকি যখন করে দেয়, তখন বেশি বেশি করে সেখানে সিকলিং হবে। এই সিকলিংটাকে কমানোর জন্য আমার স্টিকিনেসটা কমাতে হবে। এই স্টিকিনেস যদি কমাতে হয়, তাহলে আমাদের ডাব্লিউবিসির যে নিউট্রোফিল বা যে সাইটোকাইন অ্যাক্টিভেশন, সেগুলোকে কমাতে হবে। এবং যদি আমাদের সিকলিংটা কমে যায়, তাহলে আমাদের পেইন ক্রাইসিসটা কমবে, আমাদের ডাব্লিউবিসি কম থাকলে ইনফ্লামেশনটাও কম হবে। এভাবে হাইড্রোক্সিউরিয়া হেল্প করে। এরপরে হচ্ছে যে আমাদের এই যে ডাব্লিউবিসিটা যে কমে গেল, তো ডাব্লিউবিসি কমে গেলে কি হচ্ছে, বডির আর কি কি ক্ষতি হতে পারে? আমরা তো জানি যে প্রত্যেকটা ডিজিজের রিস্ক বেনিফিট চিন্তা করে আমাদেরকে দিতে হয়। তো ডাব্লিউবিসি যদি কমে যায়,
হাইড্রোক্সিউরিয়া ডাব্লিউবিসি কে কমায়, কিন্তু এমন ডেঞ্জারাস লেভেলে কম করে না যে যার কারণে অ্যাবসোলিউট নিউট্রোপেনিয়া ডেভেলপ করবে, এরকম কোনো ধরনের কাজ সে করে না। সে একটা কন্ট্রোলড ভাবে সে হচ্ছে ডাব্লিউবিসি টাকে হচ্ছে সে ড্রপ করে, এবং হচ্ছে এমন একটা অবস্থায় সে ডাব্লিউবিসি কে লেভেলটাকে কমিয়ে দিতে পারে যেখানে হচ্ছে মেইনলি ইনফ্ল্যামেটরি কম্পোনেন্ট গুলো হচ্ছে ওভার অ্যাক্টিভ হয় না। তো এরপরে আমাদের হচ্ছে আর কি কি ট্রিটমেন্ট আছে সিকল সেল ডিজিজের জন্য। আমরা হচ্ছে ডিজিজ মডিফাইং থেরাপি বা আমাদের যে ক্রাইসিস ম্যানেজমেন্ট গুলো আছে, বা আমাদের হচ্ছে যেই সিকল সেল ডিজিজের জন্য আমাদের যেই প্রিভেনশন বা কিউরেটিভ অপশন সেই জিনিসগুলো আছে, তো সেগুলো হচ্ছে নিয়ে আমরা একটু করে কথা বলবো। যেমন হাইড্রোক্সিউরিয়া নিয়ে আমরা অলরেডি কথা বলেছি, যেটা হচ্ছে মেইনলি কর্নারস্টোন অফ দ্য ট্রিটমেন্ট অফ সিকল সেল ডিজিজ, যেটা হিমোগ্লোবিন এফ কে বাড়ায়, যেটা আরবিসি সিকলিংটাকে কমায়, ভেসোক্লুসিভ ক্রাইসিস কমায়, এরপর একিউটাস সিনড্রোম কমায়, এবং হচ্ছে আমরা বলেছি যেটা ইনফ্লামেশন গুলোকে কমায়, ডাব্লিউবিসি কে হচ্ছে ব্যালেন্সড ওয়েতে ওভার অ্যাক্টিভ করাটাকে প্রিভেন্ট করে। তো এটা হচ্ছে আমাদের মেইন ট্রিটমেন্ট। বাকি যে ট্রিটমেন্ট গুলো আছে তার মধ্যে আমাদের এখন অনেকগুলো ডিজিজ মডিফাইং ড্রাগস চলে এসেছে, এটা নিয়ে আমি খুব বেশি কথা বলবো না, বাট এটাই আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে আপনি যদি সিকেল সেল ডিজিজের বেসিকটা বোঝেন, তাহলে দেখেন যে এই সিকেল সেল ডিজিজ কিভাবে তৈরি হচ্ছে এবং আপনাকে কোথায় প্রিভেন্ট করতে হবে। প্রথম কথা হচ্ছে যে আপনাকে প্রিভেন্ট করতে হবে যেন আরবিসি গুলোর উপরে অক্সিডেটিভ স্ট্রেস না পড়ে, আপনাকে প্রিভেন্ট করতে হবে যেন আরবিসি গুলোর স্টিকিনেসটা যেন হচ্ছে কমে যায়, আপনাকে প্রিভেন্ট করতে হবে যেন হচ্ছে আরবিসি গুলোর পলিমারাইজেশন না হয়। ঠিক সেই জায়গাগুলোতেই আসলে কাজ করছে। আপনি যখন মেইন বেসিকটা বুঝবেন, তখন বাকি যা কিছুই থাকুক না কেন আপনি ইজিলি প্যাথোফিজিওলজি দিয়ে সেগুলোকে ডিসক্রাইব করতে পারবেন। এবং যখন আপনি জিনিসটা দেখবেন তখন আপনার আর মুখস্থ করার প্রয়োজন পড়বে না, আপনি ইজিলি হচ্ছে আপনার ভেতরের যেই রেজিডুয়াল নলেজ তৈরি হবে সেটা দিয়ে আপনি এক্সপ্লেইন করতে পারবেন। তো এরপর পেইন ক্রাইসিসের ম্যানেজমেন্ট, অবশ্যই আগে পেইন কন্ট্রোল করতে হবে, দেন তার হচ্ছে সোর্স বা ট্রিগার গুলো হচ্ছে গিয়ে তাকে ট্রিট করতে হবে, এবং অবশ্যই তার যদি হাইপক্সিয়া থাকে অক্সিজেন দিতে হবে। এবং পেইন ট্রিটমেন্ট আমরা করতে পারি হচ্ছে এনসেড দিয়ে, অথবা আমরা ট্রিটমেন্ট করতে পারি হচ্ছে ওপিওয়েড দিয়ে, এটা ডিপেন্ড করবে, এটা ডিপেন্ড করে হচ্ছে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরির উপরে হচ্ছে ডিপেন্ড করে এই ট্রিটমেন্ট গুলো করা হয়। এবং তারপরে আমাদের চেস্ট সিনড্রোম, একিউট চেস্ট সিনড্রোম যদি হয়ে থাকে, এখানে অবশ্যই আমাকে অক্সিজেন থেরাপি দিতে হবে এবং ইনসেন্টিভ স্পাইরোমেট্রি এগেইন, পেইন কন্ট্রোল, বা অনেক সময় আমাদের এক্সচেঞ্জ ট্রান্সফিউশন করতে হয়। স্ট্রোক প্রিভেনশনটাও হচ্ছে সেম। এই প্রতিটা জিনিসের জন্য আমরা বলেছি যে আমাদের প্রিভেনশনের জন্য কিন্তু হেল্প করে হচ্ছে হাইড্রোক্সি ইউরিয়া। ট্রান্সফিউশন থেরাপি হচ্ছে আরেকটা অপশন, এবং ট্রান্সফিউশন থেরাপি হচ্ছে সাধারণত প্রি সার্জিক্যাল অপটিমাইজেশন বা সিমটোমেটিক অ্যানিমিয়া যদি থাকে, তখন হচ্ছে ট্রান্সফিউশন থেরাপি হচ্ছে হেল্পফুল। ইনফেকশন প্রিভেনশনের জন্য অবশ্যই আমাদেরকে নিউমোকক্কাল বা মেনিনগোকক্কাল ভ্যাকসিন গুলো দিতে হবে। কেন দিতে হয়? কারণ হচ্ছে এদের অটোস্প্লেনিকটমি হতে পারে, এবং অটোস্প্লেনিকটমি যদি হয়ে যায় তখন আমাদের কমপ্লিমেন্ট মেডিয়েটেড যেই ব্যাকটেরিয়া গুলো আছে, যেমন নেইজেরিয়া, যেমন হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, এগুলো দিয়ে তাদের ইনফেকশন হওয়ার চান্সটা অনেক বেশি বেড়ে যায়। তো এটার কারণে আসলে ছোট বাচ্চাদের পেনিসিলিন প্রোফাইল্যাক্সিস দিতে হয় 2 মাস থেকে 5 বছর পর্যন্ত, যদি হচ্ছে তাদের অ্যাসপ্লেনিয়া বা সিভিয়ার ইনফেকশন হওয়ার হিস্ট্রি থেকে থাকে রিপিটেডলি, সেক্ষেত্রে আমাদের এই ট্রিটমেন্টের পেনিসিলিনের প্রোফাইল্যাক্সিসের টাইমিংটা হচ্ছে আরো বাড়াতে হয়। তো কিউরেটিভ ট্রিটমেন্টের মধ্যে এখন অনেক টাইপের ট্রিটমেন্ট চলে এসেছে, যেমন হচ্ছে আমাদের জিন থেরাপি বা হচ্ছে আমাদের হেমাটোপয়েটিক স্টেম সেল ট্রান্সপ্ল্যান্ট, এগুলো হচ্ছে অনেক কিছু চলে এসেছে। আমি শুধু আসলে আপনাদেরকে একটা কথাই হচ্ছে বলতে চাই, সেটা হলো যে এই সিকেল সেল ডিজিজ নিয়ে এই যে আমি এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম, এই কথাগুলো, এই পড়াগুলো, এগুলো সম্পূর্ণটাই হচ্ছে বায়োকেমিস্ট্রির পড়াশোনা। আপনারা যদি হচ্ছে বায়োকেমিস্ট্রিটা হচ্ছে মাথায় রাখতে পারেন, আপনারা যদি কোডনটাকে জানেন, আপনারা যদি হচ্ছে ডিএনএ কিভাবে তৈরি হয়, কিভাবে এটা কাজ করে, কিভাবে হচ্ছে আমাদের পাইরিমিডিনটা তৈরি হয়, এবং পাইরিমিডিনের যেই এনজাইমটাকে হাইড্রোক্সি ইউরিয়া হচ্ছে ইনহিবিট করছে সেটা কিভাবে কাজ করে, এই বেসিকটুকু যদি হচ্ছে আপনার মাথায় ইমপ্রিন্টেড হয়ে যায়, আপনি রেজিডুয়ালের ভেতরে এটা ঢুকিয়ে ফেলতে পারেন, তাহলে দেখবেন যে সিকেল সেল ডিজিজ নিয়ে আপনার আর কখনোই কোনো ধরনের অসুবিধা হচ্ছে না। আপনাকে যে কোনো টাইপের পরীক্ষায় যে কোনো ভাবেই আপনাকে প্রশ্ন করা হোক না কেন, আপনি দেখবেন যে আপনি খুব কনফিডেন্টলি হচ্ছে সেগুলো আনসার করতে পারছেন। তো আজকে এই পর্যন্তই। আশা করছি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। আপনারা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে আপনারা হচ্ছে সাবস্ক্রাইব করতে পারেন, আপনারা হচ্ছে চ্যানেলটাকে হচ্ছে লাইক দিয়ে রাখতে পারেন। আমার প্ল্যান হচ্ছে আমি এভাবে এভাবে করে ছোট ছোট অনেকগুলো টপিকস হচ্ছে আমরা ডিসকাস করব পডকাস্টের মতো করে, তাহলে যেটা সুবিধাটা হবে, আমাদের অ্যাটলিস্ট একটা আউটলাইন হবে,
একটা মানে একটা নলেজ তৈরি হবে যে আসলে কিভাবে আমাদের বেসিকটা হেল্প করে আমাদের জিনিসগুলোকে হচ্ছে মনে রাখার জন্য। আজকে এই পর্যন্ত। সবার জন্য শুভকামনা।